एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা হয়ে গেছে তাই। তুমি তো লবির মধ্যে নেই, লবিতে জয়েন করো। তার আমি বুঝে পেলাম না যে কোন লবি জয়েন করব, কি ধরনের লবি এখানে কাজ করছে। আমাকে কাজটা বন্ধ করার জন্য একদম লোক পাঠিয়ে ফোনে থ্রেট করে, আবার অভিনয়ের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে সেখানে আমাকে বলছে কমিশন দিতে হবে। সরি, আমি কমিশন দিয়ে কাজ করতে পারবো না। আসলে না আমাদের শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে। যতদিন আপনি কাজ করে যাবেন ততদিন কিন্তু আপনাকে এই কাটমানিটা দিয়ে যেতে হবে। আচ্ছা, তোমাকে যে কাজটা দেব বিনিময়ে কি পাবো? টলিপাড়া, টলিউড ইন্ডাস্ট্রি বললেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে লাইট, ক্যামেরা, অ্যাকশন, ঝাঁ চকচকে একটা গ্ল্যামার ওয়ার্ল্ড। কিন্তু প্রদীপের নিচেও অন্ধকার থাকে, আর ঠিক সেরকমই এই ঝাঁ চকচকে দুনিয়াতেও রয়েছে বেশ কিছু অন্ধকার দিক। কি কি অভিযোগ, ঠিক কি কি অন্ধকার দিক রয়েছে, কোথায় সমস্যা হচ্ছে কাজ করতে, সেই সমস্ত বিষয়ে আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিশ্বাসে অবিশ্বাস আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার পার্থ ডি মিত্র। আমরা কথা বলবো পার্থবাবুর সঙ্গে। পার্থবাবু, ট্রাইব টিভি বাংলার আমাদের এই শো বিশ্বাসে অবিশ্বাস, তাতে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানতে চাইবো যে বিভিন্ন রকম অভিযোগ তো এই টলিপাড়া নিয়ে উঠে আসছে, টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে উঠে আসছে। কাজ করতে গিয়ে কোথায় সমস্যা ফেস করছেন আপনারা? প্রথমেই ট্রাইব টিভির বাংলার দর্শককে আমার তরফ থেকে অভিনন্দন, নমস্কার, এবং আশা করব আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকবেন। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সমস্যা, দেখুন আমাদের যে কোনো দৈনন্দিন কাজেই কিন্তু সমস্যা। আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি যদি নিজের জীবনটাই ভাবেন, সমস্যা কিন্তু আমাদের সব সময় আছে, মানে সকালবেলায় ব্রাশ করার থেকে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত। কিন্তু সেই সমস্যার একটা সমাধানও আছে। আমরা সেই সমাধানগুলো খুব ছোট ছোট করে আমরা সেইগুলো বার করতে করতেই কিন্তু একটা দিন পার করে দিই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে যে সমস্যা, সেই সমস্যাটা জট কোথা থেকে খুলবে সেইটা নিয়ে কিন্তু আমাদের ভাবাচ্ছে। তার কারণ এইটার উপর কিন্তু অনেকগুলো, আমি তো বলবো যে মোর দ্যান লক্ষ পিপলস, মানে শুধু তো টেকনিশিয়ান বললে হবে না, তার পরিবার আছে। প্রত্যেকে ধরুন কারোর পরিবারে 3 জন আছে, কারোর পরিবারে 5 জন আছে। তো আমাকে সেই পরিবারটা নিয়ে যদি আমি ধরি, তাহলে লক্ষাধিক মানুষ কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত। তারা টেকনিশিয়ান হতে পারে, যারা ক্যামেরার পেছনে আছে, যারা ক্যামেরার সামনে কাজ করছে, সবাইকে নিয়ে এটা একটা বিষম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবং এটা দীর্ঘদিন ধরে, একটা বলে না যে একটা ক্যান্সার কিন্তু একদিনে হয় না, একটু 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 করে সেটা একটা সময় একটা ভয়ঙ্কর রূপ নেয়। তখন কিন্তু প্রাণহানির সমস্যা থাকে। তো সেই প্রাণহানিটার থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা এন্টারটেনমেন্ট দুনিয়ার মানুষ প্রয়োজনীয় কাজ করার পর একটু যখন রিল্যাক্সেশন হয়, তখন আমরাই কিন্তু সেই মানুষকে সেই এন্টারটেনমেন্ট দিয়ে সেই বিনোদনের জায়গাটা তৈরি করে দিই। তো কিন্তু আপনি যেটা বলছেন যে একদিনে ক্যান্সারটা তৈরি হয় না, একটু একটু করে তৈরি হয়। আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, ঠিক কবে থেকে এর সূত্রপাতটা হলো? দেখুন, প্রথম কথা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত। একটা জিনিস হয় যেটা বাঁধা আছে, 2+2 যোগ করলে 4 হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যারা এই প্রফেশনে কাজ করি, বা ধরুন যারা চিত্রকর মানে ছবি আঁকেন, বা যারা মৃৎশিল্পী একটা প্রতিমা তৈরি করছেন, তাদের কিন্তু ধরা বাঁধা কোনো ফর্মুলা নেই। মানে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্কতে যেরকম ফর্মুলা আছে, এখানে কোনো ফর্মুলা নেই। ফর্মুলা নেই মানেই কিন্তু আমরা স্বতন্ত্র, এইটা বুঝতে হবে। সৃষ্টিশীল মানুষ। এখন দা ভিঞ্চি এঁকেছিলেন ধরুন মোনালিসা। এবার মোনালিসা আঁকার সময় যদি বলে দেওয়া হতো যে আপনি এই রঙটা ব্যবহার করবেন, এই পেন্সিলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি এই মোনালিসার ছবিটা আঁকতে পারবেন, তাহলে কি মোনালিসা তৈরি হতো? তাহলে স্বতন্ত্রতা দিতে হবে, তা না হলে কিন্তু সৃষ্টি তৈরি হবে না, সৃষ্টি হবে না। সেটা একটা ওই ফর্মুলার মধ্যে থেকে যাবে। আমাদের ইন্ডাস্ট্রি এখন একটা ফর্মুলার মধ্যে আটকে পড়ে আছে। আপনি বলতে চাইছেন যে আপনাদের শিল্পীদের কাজের স্বতন্ত্রতা, স্বাধীনতাটা কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে। ঠিক সেটা কোন জায়গায়, কেন হচ্ছে? দেখুন, আপনাকে যদি আমাদের আপনি ফর্মুলার কথা বললেন, কি ধরনের ফর্মুলার কথা বলছেন? ফর্মুলাটা এইরকম, সেটা হচ্ছে একটা চাপিয়ে দেওয়া ফর্মুলা। কীরকম আমি বলি আপনাকে। আমার একটি ছবি ছিল, আমার লেখা এবং আমার ডিরেকশনে, যে ছবিটি দুটো ক্ষেত্র আমি বলবো। সেটা হচ্ছে, ছবিটির নাম ছিল হচ্ছে
দ্য টাইগার্স লাভ মানে রবির প্রেম, এই ছবিটা দাদা সাহেব ফালকের মতো একটা প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড একটা ছবি, এছাড়া আশা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। সেই ছবি রবীন্দ্রনাথের ছবি। আমরা কৃষ্টি কৃষ্টি নিয়ে এত কথা বলি, বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজতেও আমরা দেখেছি। তো সেইখানে রবীন্দ্রনাথের ছবি আমাদের নন্দন প্রেক্ষাগৃহে যদি না দেখানো হয়, পোস্টার ছাপানোর পর সেই পোস্টার যদি আমাকে তুলে ফেলতে হয়, তাহলে এর থেকে দুঃখ বাঙালির কাছে কি কিছু আছে যে রবীন্দ্রনাথের ছবি বাঙালিকে দেখতে দেওয়া হলো না? তো সেইটা আমার সাথে হয়েছে। সেই ছবিটা করতে গিয়ে সেই সময় আমাদের গিল্ডের যিনি মাথায় ছিলেন, এখন উনি প্রয়াত হয়েছেন, অপর্ণা ঘটক, আমি নাম করেই বলছি, আমাকে কাজটা বন্ধ করার জন্য একদম লোক পাঠিয়ে ফোনে থ্রেট করে আমাকে বলা হয়েছিল। কেন না, আমি একজন ওই আমাদের একটা স্টিল ফটোগ্রাফার লাগে, সেই স্টিল ফটোগ্রাফার তার মতো করে আমি নিইনি বলে। তো তারপরে আমি এবং আমাকে বাধ্য করা হলো তখন যে লিখিত যে এটা আমি কোথাও রিলিজ করতে পারবো না, এই ছবিটা কোথাও রিলিজ করতে পারবো না। আমি বললাম ঠিক আছে, আমি লিখে দেবো, এটা আমি রিলিজ করবো না। তো আমি সেই সময় কী করলাম, এই ঘটনাগুলো মানুষের জানা উচিত বলে আমি বলছি, আমি দুটো পেপারে আমি লিখলাম যে এই আমাকে বলা হয়েছে, ঠিক আছে আমি রিলিজ করবো না। আমিও বললাম, তো আমি গিল্ডের অফিসে পাঠালাম, ফেডারেশন অফিসে পাঠালাম, এবং আমি বললাম যে এক কপি আমাকে রিসিভ করে দিয়ে দিন লিখিত, আমি মুখের কথা আপনার থ্রেটে কিন্তু হবে না। আমি যে ছেলেটিকে পাঠিয়েছিলাম সে 2.5 ঘন্টা বসেছিল, ওরা কিন্তু রিসিভ করে দেয়নি, কারণ লিখিততে ওরা যাবে না, ওরা শুধু মুখের ওই দাদাগিরি বলুন যে ভাষা, বা আপনি থ্রেট বলতে পারেন, থ্রেট কালচার যেটা এখন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। থ্রেট কালচার কিন্তু আজকে আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছি, বা পরবর্তী ক্ষেত্রে এখন যে চাকরির হারাদের নিয়ে সমস্ত জায়গায় চলছে, সবটাই থ্রেট কালচার এখন আমরা শুনছি। কিন্তু এই থ্রেট কালচার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বহুদিন আগে থেকে চলছে। আপনি যেটা বললেন তাতে যে শিল্পী সে যেমন তার স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনই বাংলার দর্শকও তো ভালো কাজ দেখার থেকে বঞ্চিত হচ্ছেন। একদম বঞ্চিত হচ্ছে না। আমি আপনাকে বলছি, একটা সময় ছিল আমি করেছি, সাউথের বহু কাজ আমি করেছি। হ্যাঁ, আমি ডিরেক্টর হিসাবে করিনি, কিন্তু সহযোগী হিসাবে কাজ হয়তো করেছি, বা আমি লেখায় তাদের ওরা এখানে আসতেন, ওরা হয়তো তামিল, তেলেগু, কন্নড়, যে ভাষা হোক বা হিন্দি হোক, তো সেখান থেকে বাংলা ট্রান্সলেট হতো, বা সেটাকে আমরা যেটাকে রোমানভাবে লিখে বলি সেই আর্টিস্টদের সাথে ইন্টারেক্ট করা, এগুলো কখন হতো? যখন তারা এই কলকাতায় কাজ করতে আসছে। কিন্তু সেই সময়কার রেশিও আর আজকের রেশিও আপনি মিলিয়ে দেখুন। এখন কলকাতায়, রাদার বাংলায় আমি বলবো, এখন আর বাইরের প্রডিউসার আসতে চায় না, ডিউ টু এই মানুষগুলোর জন্য। এটা কিন্তু খুব মুষ্টিমেয়। সমস্যা হচ্ছে যে একটা আমি যেহেতু ছবির লোক, ছবির কথাই বলি, নানা পাটেকার খুব দারুণ একটা সংলাপ ছিল যে এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা হয়ে গেছে তাই। আছে গুটি কয়েক মুষ্টিমেয় লোক, তারা কিন্তু এত লক্ষ লক্ষ পরিবারকে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের জন্য, বা আপনি যেটা বলছেন দর্শক ভালো কিছু পাচ্ছে না, এটার জন্য খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। এই মুষ্টিমেয় যে লোক, তাদের বিরুদ্ধে ইন্ডাস্ট্রি একজোট হয়ে লড়াই করছে না কেন? এইখানেই মেইন জিনিস। আসলে না, আমাদের শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে, বা বন্ধক রাখা হয়েছে। আমি আপনাকে এই শো চলাকালীন, যেহেতু আপনি আমার পরিচয় শুরুতেই দিলেন যে চিত্রনাট্যকার, তো লেখাটা আমার যেহেতু একটা পেশাই বলতে পারেন, ডিরেকশন আছে, কিন্তু লেখাটা তো আমার একটা অন্যতম পেশার মধ্যে পড়ে। আমি আপনাকে একটা, আমার মনে হয়েছিল তাই আমি লেখাটা লিখেছিলাম। তো মেরুদণ্ডটা বন্ধক রেখেই শিরদাঁড়াটা খুঁজছি, সোশ্যাল মিডিয়ায় যে যা লিখছে মন দিয়ে সব পড়ছি। প্রতিবাদ সভা কোথায় হচ্ছে, কটা মোমবাতি জ্বলল আজকে, গুনতিটা ঠিক রাখছি, লজ্জাজনক ভেবেই খালাস, শুধু নিন্দার কথা ভাবছি। খবর পড়ে খবর শুনে বাপান্তর রোজ করছি, তবু নিজের বেলায় ঘরের কোণে ইলিশ মটন রাঁধছি। অটোয় যেতে গিয়ে বলছি, চায়ের দোকানে ঝড় তুলছি, শুধু নিজের বেলায় ঘরের কোণে দোলনায় দোল খাচ্ছি। আমি লাইক দিয়েই ক্ষান্ত হব, ইমোজিতে ভরিয়ে দেব, তবু প্রতিবাদ তো করছি। আমার ঘরে বউ আছে, আছে এক ছেলে এক মেয়ে,
আমি তাদের খেয়াল রাখছি, আমি আমার মতো করে শুধু আমাকেই সামলাচ্ছি। মিছিল ও করবে ওরা, ব্যারিকেডও ভাঙবে, প্রতিবাদী চিৎকার করে জেলখানা রোজ ভরবে। এসব পড়তে ভালো, শুনতে ভালো, এসব করেই সমাধান কি কিছু পাচ্ছি? তাই বাবা আমি ঘরের কোণে দোলনায় দোল খাচ্ছি, আর আমি আমার মতো করে শুধু আমাকেই সামলাচ্ছি। আপনি আপনার সমস্যাটার কথা তুলে ধরলেন। আপনি দীর্ঘদিন রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে এবং সেখানে আপনার মতো যারা অনেক পুরনো লোকজন রয়েছেন তারা যদি এত বাধা বিপত্তি ফেস করছেন, সেক্ষেত্রে নতুন প্রতিভা যারা কাজ করতে আসছে তারা তো কোথাও গিয়ে একটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন আমাদের ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই। আমাদের বাংলা কিন্তু চিরকালই প্রচুর প্রচুর ট্যালেন্ট দিয়েছে। একটা সময় আপনি মুম্বাই ইন্ডাস্ট্রি বাঙালিকে দেখেই তাদের সিনেমা হতো, সেটা কিশোর কুমার বলুন, অশোক কুমার বলুন, মানে একের পর এক নাম বলে যেতে পারি, যে প্রচুর বাঙালি তাদের সিনেমা তাদের সেটাকেই আইকন মনে করতো। কিন্তু আজকে কোথায় বলুন, ট্যালেন্ট আছে কিন্তু তাকে তো সেই জায়গাটা দিতে হবে। আপনার ভিতর ভীষণ ট্যালেন্ট আছে, আপনি খুব ভালো, ধরুন আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালিকা, তা আপনি যে আমার সাথে কথা বলছেন এই সুযোগটা তো আপনাকে কর্তৃপক্ষকে দিতে হবে। তো সেই সুযোগটা যদি আপনি না পান, যদি কিছু মুষ্টিমেয়, আপনি জানেন না বা নিশ্চয়ই জানেন যদি খবর থাকে, আগে কি হতো, আগে ম্যাক্সিমাম ডিরেক্টররা কিন্তু তাদের শিল্পী বাছাই করার একটা তাদের স্বাধীনতা থাকতো, কারণ গল্পটা তার মাথায় আছে, সে কি করে নির্মাণ করবে সেটা সে জানে। এখন কিন্তু একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে, এবং ভুঁইফোড়ের মতো আপনি টালিগঞ্জ পাড়ায় একটু ঘুরলে দেখবেন খুব কম করে, আমি মনে করি 50টার উপর এরকম একটা ছোট ছোট ঘর নিয়ে সমস্ত কারা যেন বসে আছে হঠাৎ করে ভুঁইফোড়ের মতো। সেইখানে গেলে নাকি ওই কাটমানির, মানে আপনার রেমুনারেশন যদি 3,000 টাকা হয় বা 1,500 টাকা হয়, যার যেরকম যোগ্যতা, তাদের কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হয়, এবং সেই পার্সেন্টেজ দিয়ে তারা কাজ করছে এবং মুখ বন্ধ করে কাজ করছে। তার মানে কি হচ্ছে, আপনার দৈনিক একটা আপনার মজুরি আছে, সেই মজুরি থেকে কিন্তু আপনাকে 400 টাকা 500 টাকা আপনাকে দিয়ে দিতে হচ্ছে। এবং এটা একদিন না, যে আমি একদিনের জন্য পেলাম তা নয়, যতদিন আপনি কাজ করে যাবেন ততদিন কিন্তু আপনাকে এই কাটমানিটা দিয়ে যেতে হবে। এবং এটা ওপেন, এটা সবাই জানে। আমার কাছে খবর আছে, আমি আগে আর্টিস্ট ফোরামের মেম্বার ছিলাম যখন পুরোদস্তুর অভিনয় করতাম, কিন্তু যেহেতু আমি এখন ডিরেকশনে চলে এসেছি, এখন আমি ডিরেক্টর গিল্ডের মেম্বার। তো সেই সময় আমরা দেখেছি যে আমাদের প্রপার যে অডিশন হলো বা ডিরেক্টর চুজ করলো, এখন কিন্তু সেগুলো কোনো ব্যাপার নেই। সব মেন কিছু আর্টিস্ট তো মুষ্টিমেয় আছে, তারাই দেখবেন যে সেই বাবা, সেই মা, সেই বৌদি, ওই ঘুরে ফিরে থোর বড়ি খাড়া বড়ি থোর হচ্ছে। আর বাদবাকি যারা, এই যে নতুনদের কথা বললেন, নতুনরা তো এসেই একদম হাইলাইটেড কোনো ক্যারেক্টার পাবে না, তাদেরকে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আসতে হয়। এই সিঁড়ি পেরিয়ে আসতে গিয়ে কিন্তু তাদেরকে ওই কাটমানি দিতে হয়। কাটমানি কিন্তু সর্বত্র চলছে। আপনি বারবার ওই মুষ্টিমেয় লোকেদের কথা বলছেন, যাদেরকে আপনারা একসময় বিশ্বাস করে ক্ষমতাটা তুলে দিয়েছিলেন, তারাই আজ অবিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে আপনাদের কাছে, তাই তো? একদম, মানে এইটা যে কত বড় কথা। আমাদের অনুষ্ঠানের নাম যেটা আপনি শুরুতেই বললেন, একদম বিশ্বাসে অবিশ্বাস। আসলে মানুষ তো ঠকে শেখে, আমরা হয়তো একটু ঠকেই গেলাম, কিন্তু এবার আমরা শিখতে পারছি। আর এই শেখাটা যে কত বড় কাজে লাগছে, একটা হয় দেখে শেখা, আরেকটা হয় ঠেকে শেখা। আমরা কিন্তু ঠেকে শিখলাম বা শিখছি, এবং এখন মনে হয় মানুষ মনের মধ্যে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে যে আর কিন্তু আমরা ঠকবো না। কারণ যেখানে দেওয়ালে পিঠ থেকে যায়, রুটির ব্যাপার চলে আসে, সেইখানে কিন্তু একটা সময় পর্যন্ত মানুষ সবটাতে হ্যাঁ হ্যাঁ মেলাবে, কিন্তু একটা সময় আসবে যে যেখানে মানুষকে কিন্তু প্রতিবাদ করতেই হবে, তা না হলে নিজের সত্তা, নিজের পরের প্রজন্মকে হারিয়ে ফেলবে। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন, আমরা কথা বলছিলাম পার্থবাবুর সঙ্গে। তিনি ঠিক যেমনটা বললেন, এই ইন্ডাস্ট্রি যে ঝাঁ চকচকে ইন্ডাস্ট্রির কথা আপনাদের কাছে বলছিলাম আমরা, ঠিক যেমনটা আমি শুরুতে বলেছিলাম, প্রদীপের নিচে অন্ধকার, সেই অন্ধকারের ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম। থ্রেড কালচার, কাটমানি সমস্তটাই রয়েছে, আর এই সমস্তটাকে সঙ্গী করেই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি আজকে এগিয়ে চলেছে, এবং যে কারণে কিন্তু বেশ কিছু প্রতিভা এবং শিল্পী সত্তা হারিয়ে যাচ্ছে। এই বাংলা বরাবরই কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান, আর সেখানে আজ টলিউড ইন্ডাস্ট্রি
টলিপাড়া, সেখান থেকে উঠে আসছে একাধিক মারাত্মক অভিযোগ, উঠে আসছে বিভিন্ন থ্রেড কালচার, কাটমানি, দাদাগিরির কথা। এমন সব মারাত্মক অভিযোগ উঠে আসছে, আর সেই সমস্ত কথা স্বভাবতই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। আর সেই সমস্ত অভিযোগ আপনাদের সামনে নিয়ে আসছি আমরা, আমাদের এই অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাস। আজকে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী লাভলি মুখার্জি। অভিনেত্রী শুধু নয়, তিনি সহকারী পরিচালকের ভূমিকাতেও কাজ করেছেন একাধিক ছবিতে। আজ তার সাথেই কথা বলবো আমরা, ঠিক কি চলছে টলিপাড়ার অন্দরে, ঠিক সমস্যার জায়গাটা কোথায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। লাভলিদি, ট্রাইব টিভি বাংলার এই বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই যে এই বিষয়গুলো তুলে ধরার জন্য, কারণ অনেকের বলার ইচ্ছে থাকে বাট বলার জায়গাটা পায় না বলে তারা বলতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রথম আসে স্ট্রাগল করি, মানে আমরা স্ট্রাগল মানসিকতা নিয়েই এসেছি, বা আসার আগে এতটা ভাবিনি যে এতটা স্ট্রাগল করতে হবে, দেন এসে আমরা একটা গভীর সমুদ্রের মধ্যে প্রবেশ করি যেন মনে হয় আর কি। তো এখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন আমাদের হতে হয়। যেমন আমি প্রথম শুরু করেছিলাম অভিনয় জগৎ দিয়ে, সিরিয়াল দিয়ে আমার লাইফ শুরু হয়েছিল। দেন ওখানে দেখলাম কি হয়, আমাদের স্বপ্ন থাকে কি প্রথম আমরা তো সেই মতো ক্যারেক্টার হয়তো পাচ্ছি না, যেগুলো পাচ্ছি 1-1.5 মাসের 2 মাসের ক্যারেক্টার। আর তারপরে হয়তো আমরা একটু চ্যানেল কাস্টিং এক্সপেক্ট করি, বা সেখানে দেখা গেল যে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো সেখানে থেকে আমি একটা সময় অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম। সেখানে এসেও আবার অনেক বাধার শিকার হতে হলো। যেমন কার্ড ছাড়া কাজ করা যাবে না, গিল্ডের কার্ড ছাড়া কাজ করা যাবে না। এবার গিল্ডের কার্ড পাওয়াটাও একটা কি বলবো বিশাল একটা ব্যাপার, কারণ সবাই কার্ড পায়ও না। এখানে একটা ভালো রকম অ্যামাউন্টও দিতে হয় ওনাদেরকে। কাজ কি পাচ্ছি ঠিক নেই, কারণ কাজের মার্কেট এই মুহূর্তে অনেকটাই খারাপ। সেখানে কাজটাই যেখানে ক্রাইসিস, সেখানে এতটা টাকা দিয়েও আবার পাবো নাকি এটাও ঠিক নেই। মানে সবাইকে কার্ড দেওয়া হচ্ছে না। আমি একবার গেছিলাম, তখন বললো যে এই মুহূর্তে আমাদের কার্ড দিচ্ছি না বা দেবো না, বা অনেকবার ধরে ঘোরানো হচ্ছে কার্ড দেবে বলে বলে, সেই কার্ডটা আমরা পেলাম না। আর অভিনয়ের কথা যদি বলি, অভিনয়তে কি হয় যে মেয়েদের অনেক রকম আমাদের আরও ফেস করতে হয়। যে সমস্যাগুলোর কথা বললেন, যে কার্ড পেতে সমস্যা হয় এবং বিভিন্ন রকমের প্রতিকূলতা আপনারা ফেস করছেন প্রতিনিয়ত। আমরা বিভিন্ন টলিপাড়ার শিল্পী, টেকনিশিয়ানসদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারাও এই বিষয়গুলো তুলে ধরেছে। কিন্তু আপনি একজন মহিলা অভিনেত্রী হিসেবে কাজ করেছেন এবং সহপরিচালক হিসাবেও কাজ করেছেন। সেখানে একজন মহিলা তার এই টলিপাড়া বা টলি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বাড়তি কোনো রকম বাধার সম্মুখীন কি হতে হয়? হ্যাঁ, একদমই হতে হয়। যেমন প্রথম এসে আমাদের যেমন ছিল স্টুডিও পাড়াতে গিয়ে ছবি জমা দাও, দেন প্রোগ্রামার বা এপি যদি মনে করে, সেখানেও তারা যদি, ওটা তো আর সেইভাবে চ্যানেল কাস্টিং হয় না, বাট যেটুকু টুকরো ক্যারেক্টারগুলো থাকে, বহু ক্যারেক্টারই এভাবে লাগে, মানে একটা সিরিয়াল করতে গেলে প্রচুর কাস্টিং লাগে। সেখানে আমাদেরকে অনেক সময় শুনতে হয়েছে হয়তো, বা মানে বিশেষত নতুনদেরকে অনেক বেশি শুনতে হয়েছে, আচ্ছা তোমাকে যে কাজটা দেব বিনিময় কি পাবো। মানে আমরা তো তখন কি উত্তর দেবো খুঁজে পাচ্ছিলাম না। প্রথম বুঝতামও না ব্যাপারটা কি বলতে চাইছে, যে ওনারা কি বলতে চাইছেন সেই ব্যাপারটাও আমরা সেভাবে তখন বুঝতাম না। পরে বুঝেছিলাম যে এর উদ্দেশ্য কী বা কী বলতে চাইছে। হ্যাঁ, স্ট্রাগল করেও অবশ্যই হয়, সেই জায়গাটা যেটুকু কাজ করেছি স্ট্রাগল করেই করেছি, কিন্তু এই রকম প্রশ্নের সম্মুখীন হব এটা কখনো ভাবতে হয়নি। বা কোনো একটা কাজ, কোনো একটা ক্যারেক্টার, হাউসে গেছি, অডিশন দিয়েছি, ডিরেক্টর বলেছে ভালো হয়েছে, হাউস বলেছে ভালো হয়েছে, পরে দেখা গেল কাজটা আমার হলো না। দেখা গেল যে আমি বলছি না আমি বিশাল কিছু একজন অভিনেত্রী, বাট দেখা গেল যে পেয়েছে সেই কাজটা পরে গিয়ে, মানে এখানে তো বিশ্বাস অবিশ্বাসের আপনাদের এই বিষয়টা আসছেই, তো সেখানে দেখা গেল যে সে এমন কিছু নয়, কিন্তু সেই কাজটা সেই পাচ্ছে, অথচ আমার প্রোফাইল এত থাকা সত্ত্বেও সেটা আমি ইভিন একটা জায়গায় বলতে গিয়ে মনে পড়লো, একটা অফিসে আমি গেছি, হাউসে, কালীঘাটের ওইখানে। তো আমাকে বলা হলো আমাকে ডেকেই পাঠালো ক্রিয়েটিভ ডিরেক্টর একজন চ্যানেলের। তো আমি গেলাম,
তো প্রশ্ন করলো যে তোর ওনাদের সিও আমাকে প্রশ্ন করলেন, হ্যাঁ, যে কি আপনারা আপনার প্রোফাইল কি আছে, আপনি যে কাজ করবেন কেন কাজটা দেবো। আরে আমার প্রোফাইল দেখে আপনি দেবেন, আমি যতগুলো সিরিয়ালে অভিনয় করেছি, স্টারে করেছি, জিতে করেছি, না না ওসব দেখে কি হবে। আমি বলি তাহলে তো স্যার আমার কিছু বলার নেই, স্টার আর জির কাস্টিং যেগুলো আমাকে করেছে তারা নিশ্চয়ই সেরকম কিছু নয় যে না করার মতো, তারা যোগ্য মনে করেছে দেন আমাকে তবেই না করেছে। আপনি যদি ওইসব ফুটেজ দেখতে না চান, সরি স্যার আমার কিছু করার নেই। বলছে সবসময় প্রোফাইল দিয়ে কাজ হয় না, আমাকে এটা ডাইরেক্ট বলা হয়েছে। আমাকে ভদ্রভাবেই সেখানে অ্যাভয়েড করা হলো। ইভিন তখন আমি বাধ্য হয়েই এক প্রকার বললাম যে তাহলে আমাকে ডাকা হলো কেন। তাহলে প্রথমেই আপনাদের জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে কী রকম রিলেশনশিপের উপরে কাজটা সে পাবে আর কি। সেটা তাহলে প্রথমে জানিয়ে দেওয়া উচিত একজন আর্টিস্টকে যে আপনি আমাদের এখানে প্রোফাইল দেখে কাজ হয় না, রিলেশনশিপের উপরে কাজ হয়। এভাবে বহু জায়গায় বহু মেয়েকে ফেস করতে হচ্ছে। কেউ হয়তো মানে এইভাবে গিয়ে যারা বোকা, মানে সরল সাদাসিধে যাদের কাজটা আমরা বলছি কি যে ঠিক আছে এটা আমাদের রুজি রুটি, আমরা কি হয় অনেক স্বপ্ন নিয়ে একটা জায়গার থেকে আসি, কারণ সবাই কিন্তু কলকাতা বেশ তা নয়, বিভিন্ন জায়গা বিভিন্ন মফস্বল থেকে মানুষরা আসে, ছেলেরা হোক মেয়েরা হোক, আমরা এখানে ঘর ভাড়া দিয়ে থাকি, আমাদের একটা খরচ আছে, থাকা খাওয়ার একটা খরচ, সেই খরচ টানতে গিয়ে অনেকে অনেক সময় বাধ্য হয় স্যারেন্ডার করতে। আজকের আমার বাড়ি সাপোর্ট করছিল বলে আমাকে হয়তো সেই বাধ্যটা হতে হয়নি, বাট অনেকেই আছে যে তাদেরকে এই রকমভাবে স্যারেন্ডার করতে হয়ও। আবার বলে কিসের প্রবলেম, অনেকেই তো এইভাবে করছে, অনেকেই তো এইভাবে উঠেছে, সেভাবেও শুনতে হয়েছে। আপনি এই যাদের কথা বলছেন যে এই ধরনের প্রস্তাব তারা দিয়ে থাকেন, তো তাদের মাথায় কি কোনো প্রভাবশালীদের হাত রয়েছে? হ্যাঁ, কিছু কিছু জায়গা তো অবশ্যই আছে, না হলে তারা এতটা সাহস পায় কী করে। আর বিশেষত এখন সিরিয়াল হাউসগুলোর ক্ষেত্রে যা হয়ে গেছে, আমাদের এই কাস্টিংয়ের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে একদম মানে ওই 20% 30% এরকম দিয়ে কোনো না কোনো কাস্টিং এজেন্সির মাধ্যম দিয়ে আপনাকে ঢুকতে হবে। যার জন্য আমাদের আর্টিস্ট ফোরাম থেকে, আমি আর্টিস্ট ফোরামের মেম্বার, আমাদের অনেকগুলো মিটিং হলো, এই নিয়ে আলোচনা হলো। কিন্তু আবার এদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতে গেলে কার্ড নেই, ভালো ভালো প্রজেক্ট ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু আমার কার্ড নেই, অ্যাসিস্ট্যান্ট গিল্ডের কার্ড নেই, তো সেহেতু আমি কাজ করতে পারছি না। আবার অভিনয়ের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে সেখানে আমাকে বলছে কমিশন দিতে হবে, সরি আমি কমিশন দিয়ে কাজ করতে পারবো না। কমিশনটা কারা চাইছে এই কমিশন? কমিশন চাইছে মানে এটা মেনলি এখন আগে যেমন ডাইরেক্ট কাস্টিং হতো, এখন বিভিন্ন এজেন্সি তৈরি হয়ে গেছে এখানে, বিভিন্ন এজেন্সিরা সেটা চাইছে। হয়তো সেই আমাকেই কাস্টিং করবে, কিন্তু ওই প্রোগ্রামার আমাকে চেনে, ওই ইপি আমাকে চেনে, কিন্তু কলটা আমাকে করছে ওই এজেন্সির মাধ্যম দিয়ে। সেটা কেন করছে? তার মানে সেখানে হলে সে 20% বা 30% পাবে, একদম বলেই দেওয়া হয় যে 20 থেকে 30% আমরা নেব। তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের মানুষের প্রভাব তো আছে, না হলে দেখুন না কোনো কোনো হাউসে একজনই কাজ করছে মানে সেই কাজ করে যাচ্ছে। সেখানে যদি আমরা বলি যে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, আরে সুযোগটা দেবে তবেই না প্রমাণ করব যে আমি কীটা পারি কীটা পারি না। সেই সুযোগটাই আমাদেরকে দেওয়া হচ্ছে না। মানে একজন দিদি বৌদি হচ্ছে তো সেই প্রত্যেকটা সিরিয়ালে সেই হয়ে যাচ্ছে, মুভির ক্ষেত্রেও হচ্ছে, সিরিয়ালের ক্ষেত্রে হচ্ছে, তারাই করছে। জানি না এটা কী ধরনের লবি হচ্ছে। অনেকেই বলে তুমি তো লবির মধ্যে নেই, লবিতে জয়েন করো। তার আমি বুঝে পেলাম না যে কোন লবি জয়েন করব, কী ধরনের লবি এখানে কাজ করছে, আমি সিরিয়াসলি সেটা বুঝতে পারছি না। এই সমস্ত কিছুর মাথাকে রিমোটটা কার হাতে রয়েছে? রিমোটটা তো কি করে বলি, রিমোটটা তো আছে নিশ্চয়ই, সেই জায়গাটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, বা যারা কাজ করছে তারা প্রত্যেকেই বুঝতে পারছে। একদমই তাই, আমাদের দর্শকরাও হয়তো বুঝতে পারছেন। কিন্তু বিশ্বাস করে যাদের হাতে এই ক্ষমতা দেয়া হলো, সেখানে অবিশ্বাসের জায়গা তো তৈরি হয়ে গেছে একটা। সেই বিশ্বাসটা কি আর ফেরা সম্ভব? বিশ্বাসটা ফেরা এই মুহূর্তে খুব চাপের আছে। মানুষ যদি নিজের থেকে সচেতন না হয় তাহলে হবে না। যেমন আমরা এই নিয়ে অনেক আন্দোলনও করেছি, এর মধ্যে আমরা আর্টিস্ট ফোরামে অনেক আন্দোলন করেছি, অনেকগুলো দফা নিয়ে আলোচনা করেছি। মাঝখানে আমাদের মেডিক্লেম বন্ধ হয়ে গেছিলো আর্টিস্ট ফোরামের যাদের আর্টিস্টদের, তারপরে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এই কাস্টিং ব্যাপারটা নিয়েও আমরা অনেকবার আলোচনা করেছিলাম। সব কিছু নিয়ে কোনো না কোনো তো বড় হাত আছে যার জন্য এই হচ্ছে। ইভিন তাদের ওয়েলিং করে চলতে পারলে আমি হয়তো সেই জায়গায় করতে পারতাম, বিলং করতে পারতাম, বাট আমি যেহেতু সেই ওয়েলিংটা করতে পারছি না, কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছি। তো মানে এটাই রিকোয়েস্ট ছিল যে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। সবসময় যে কোনো গায়ের কালার মাখতে হবে এমন কিছু মানে নেই।
আমরা শিল্পী, আমাদের সব কালারই পছন্দের, অতএব আমরা কোনো একটা কালার গায়ে মাখতে চাই না। তো সেই জায়গা থেকে রিকোয়েস্ট যে এটা মানে বেটার সিচুয়েশান তৈরি হোক, সবাই কাজের সুযোগ পাক, কারণ বললাম যে প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে এসছে এখানে কাজ করার জন্য, তো তারাও সুযোগ পাক। অনেক স্বপ্ন নিয়ে তো আসে সবাই, তো আর মানে এখানে কি হয় যে অনেকেই আছে যে এটাকে একটা হচ্ছে চলো আড্ডাখানা, মানে সবার তো তা থাকে না, না সবার এটাকে নিয়ে একটা অনেক বড় স্বপ্ন থাকে, অ্যাম্বিশন থাকে যে আমি কিছু করব, আমি আমার কিছু ক্রিয়েশন দিয়ে যেতে চাই, তো সেটাও তো থাকে মানুষের। অনেক ধন্যবাদ লাভলিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন যে ঠিক কী চলছে টলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরে, ঠিক কী ধরনের দাদাগিরি, কী ধরনের এক্সপ্লয়টেশন চলছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু এটাই কাম্য যে বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই টলিউড ইন্ডাস্ট্রি, সেখানে আবারও সুস্থতা ফিরে আসুক, সাম্য ফিরে আসুক, এটাই একমাত্র কাম্য।